একটি গল্প যা শ্মশান কারাগারের দেয়াল থেকে বেরিয়ে আসতে সময় নিয়েছে ঠিক ১৯ বছর। এই গল্পে একজন নির্দোষ মানুষ, তার লড়াই, আশা এবং প্রতিশোধের যাত্রা তুলে ধরা হয়েছে। সিনেমাটির নাম দ্য শশাঙ্ক রিডেম্পশন, যেখানে দেখা যায় ব্যাংকার অ্যান্ডি ড্রুফেনের জীবন কিভাবে বদলে যায় যখন তাকে একটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়, যা সে আদেও করেনি। অ্যান্ডি বারবার তার নির্দোষ হওয়ার দাবি জানায়, কিন্তু তার শান্ত ও বিচক্ষণ আচরণ অনেকের মনে এ ধারণা জন্মায় যে অপরাধটি সেই করেছে। গল্পটা শুরু হয় ১৯৪৭ সালে। মেইনের সফল ব্যাংকার অ্যান্ডি ড্রুফেনকে তার স্ত্রী আর স্ত্রীর প্রেমিককে হত্যা করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। মেইন রাজ্যে মৃত্যুদণ্ড নেই, তাই তাকে দুবারের জন্য জীবনব্যাপী কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে পাঠানো হয় সেই কুখ্যাত শ্মশান কারাগারে। এদিকে এলিস বয়েড রেডিং, যিনি রেড নামে পরিচিত, শ্মশান কারাগারে খুনের দায়ে ২০ বছর কাটানোর পর পেরোল বোর্ডের সামনে সাক্ষাৎ দেন। তার ভালো আচরণ এবং সর্বোত্তম প্রচেষ্টা থাকা সত্ত্বেও রেডের পেরোলের আবেদন প্রত্যাখ্যান করা হয়, যা তাকে তেমন প্রভাবিত করে না। এরপর রেডকে কারাগারের অভ্যন্তরে একজন দক্ষ চোরাকারবারি হিসেবে পরিচিত করা হয়, যিনি বন্দীদের জন্য যুক্তিসঙ্গত মূল্যে প্রায় সবকিছুই সরবরাহ করতে পারেন। কারাগারের নতুন বন্দীর আগমনের সময় একটি অ্যালার্ম বেজে ওঠে, আর রেড ও তার বন্ধুরা বাজি ধরে যে নতুন বন্দীদের মধ্যে কেউ একজন প্রথম রাতেই মানসিকভাবে ভেঙে পড়বে। রেড অ্যান্ডির ওপর বড় অঙ্কের বাজি ধরে। প্রথম রাতেই অতিরিক্ত ওজনের এক নতুন বন্দী, যাকে সবাই ফ্যাটেস বলে ডাকে, মানসিকভাবে ভেঙে পড়ে এবং কান্নাকাটি শুরু করে। এতে হেউড বাজিতে জয়ী হয়। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। ব্রায়ন হ্যাডলি তাকে শান্ত থাকার কথা বলার পরেও চুপ না থাকার কারণে নির্মমভাবে মারধর করে। অন্যদিকে অ্যান্ডি পুরোপুরি শান্ত ও স্থির থাকে। পরের দিন সকালে বন্দীরা জানতে পারে যে ফ্যাট অ্যাস ইনফার্মারিতে মারা গেছে, কারণ কারাগারের ডাক্তার রাতে উপস্থিত ছিলেন না। অ্যান্ডি হেউডের কাছ থেকে শুধুমাত্র লোকটির নাম জানতে চান, তাকে আর কিছু বলেন না। ১ মাস পর অ্যান্ডি রেডের সঙ্গে কথা বলতে আসে এবং শোনে যে রেড বিভিন্ন জিনিস জোগাড় করতে পারে। অ্যান্ডি রেডকে একটি রক হ্যামার আনানোর অনুরোধ করে, যা তিনি জানান শিলা সংগ্রহ এবং ভাস্কর্যের শখের জন্য প্রয়োজন। রেড তার উদ্দেশ্য সম্পর্কে কিছুটা প্রশ্ন তোলে, কিন্তু অ্যান্ডি হেসে তার জবাব দেয়। রেড অবশেষে অর্ডার নিতে রাজি হয় এবং অ্যান্ডিকে দ্য সিস্টার্স নামে একটি পরিচিত একটি বন্দি গোষ্ঠী সম্পর্কে সতর্ক করে। এই গোষ্ঠীটি অন্যান্য বন্দীদের যৌন নির্যাতন করে এবং তাদের নেতা বক্স অ্যান্ডির প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছে। যদিও অনেক বন্দী অ্যান্ডিকে একেবারে ঠান্ডা মনের মানুষ মনে করে, রেড তার মধ্যে কিছু আলাদা দেখতে পায় এবং শুরু থেকেই তাকে পছন্দ করে। রেডের ধারণা হয় যে অ্যান্ডি হয়তো এই হাতুড়ি দিয়ে ভবিষ্যতে পালানোর পরিকল্পনা করছে। কিন্তু যখন রেড টুলটির প্রকৃত আকার দেখে, সে বুঝতে পারে কেন অ্যান্ডি আগেই হেসেছিল। রেড নিজেও হাসে এবং ভাবনাটি বাদ দিয়ে দেয় যে এত ছোট টুল দিয়ে অ্যান্ডি কখনো পালানোর পথ তৈরি করতে কি পারবে। শ্মশানকে অ্যান্ডির জীবনটা মোটেও সহজ ছিল না। প্রথম ২ বছর সে অনেক অত্যাচার সহ্য করে, বিশেষ করে দ্য সিস্টার্স নামে একটি গ্যাং তাকে নিয়মিত হেনস্থা করত। কিন্তু অ্যান্ডি বারবার প্রতিরোধ করে। এরপর একদিন একটা ঘটনা ঘটে যার মাধ্যমে অ্যান্ডি ও রেডের বন্ধুত্বের সূচনা হয়। যখন কারাগারের একটি ভবনের ছাদে পিচ ঢালাইয়ের কাজের জন্য বন্দীদের দায়িত্ব দেওয়া হচ্ছিল, রেড কিছু কৌশল অবলম্বন করে অ্যান্ডি ও তাদের কয়েকজন বন্ধুকে সেই কাজের তালিকায় অন্তর্ভুক্ত করে। এই কাজটি তাদের জন্য একঘেয়েমি রুটিন থেকে মুক্তি এবং ভালো আবহাওয়ায় কিছুটা আনন্দ উপভোগ করার সুযোগ তৈরি করে। কাজ করার সময় অ্যান্ডি শুনতে পায় যে হ্যাডলি তার আসন্ন উত্তরাধিকারের জন্য কর সংক্রান্ত সমস্যায় ভুগছে। অ্যান্ডি তার ব্যাংকার হিসেবে থাকা অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং হ্যাডলির শারীরিক হুমকিকে উপেক্ষা করে তাকে পরামর্শ দেয় কিভাবে তার অর্থকে আইআরএস থেকে রক্ষা করে তার স্ত্রীর নামে এককালীন উপহারে পরিণত করা যায়। অ্যান্ডি হ্যাডলিকে কাগজপত্র পূরণে সহায়তার প্রস্তাব দেয়, বিনিময়ে তার সহকর্মী বন্দীদের জন্য ঠান্ডা বিয়ারের দাবি জানায়। প্রথমে হ্যাডলি ক্ষুব্ধ হয়ে অ্যান্ডিকে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয় এবং কাজ শেষ হওয়ার আগেই বন্দীদের জন্য ঠান্ডা বিয়ার সরবরাহ করে। একটি সিনেমা দেখার সময় অ্যান্ডি আবার রেডের কাছে আসে একটি অদ্ভুত অনুরোধ নিয়ে। সে অভিনেত্রী রিটা হেওয়ার্থের একটি বড় পোস্টার চায়। রেড অ্যান্ডির অনুরোধ শুনে অবাক হলেও অর্ডার দেওয়ার জন্য রাজি হয়। সিনেমা শেষে অ্যান্ডি আবার সিস্টার্সের মুখোমুখি হয়। যদিও অ্যান্ডি নিজেকে ধর্ষণ থেকে রক্ষা করতে পারে, তবুও তাকে নির্মমভাবে মারধর করা হয় এবং সে গুরুতরভাবে আহত হয়ে ১ মাসের জন্য ইনফার্মারিতে চলে যায়। এদিকে মারধরের প্রতিশোধ হিসেবে বক্সকে ১ সপ্তাহের জন্য একক সেলে পাঠানো হয়। সেল থেকে বেরিয়ে আসার পর বক্স দেখে যে হ্যাডলি ও তার লোকেরা তার জন্য অপেক্ষা করছে। তারা বক্সকে এতটাই মারধর করে যে সে আর কখনোই হাঁটতে বা শক্ত খাবার খেতে পারে না। তাকে অন্য একটি কারাগারের হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর দ্য সিস্টার্স আর কখনো অ্যান্ডিকে বিরক্ত করে না। অ্যান্ডি যখন ইনফার্মারি থেকে ফেরে, সে তার সেলে একগুচ্ছ পাথর এবং রিটা হেওয়ার্থের বিশাল পোস্টার খুঁজে পায়। এটি রেড এবং তার বন্ধুদের পক্ষ থেকে দেওয়া একটি উপহার, যা পরবর্তীতে তার জীবনের বড় এক উপকারে আসে। সেই পোস্টারটি তার সেলে থাকা অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যান্ডিকে পরে জানানো হয় যে সে এখন কারাগারের লাইব্রেরিতে বয়স্ক বন্দী ব্রুকস হ্যাটলিনের সঙ্গে কাজ করবে। শীঘ্রই তার এই স্থানান্তরের কারণ পরিষ্কার হয়ে যায় যখন একজন কারারক্ষী তার কাছে আর্থিক পরামর্শ চায়।
অ্যান্ডি একটি অস্থায়ী ডেস্ক গড়ে তোলে এবং কারারক্ষীদের আর্থিক পরিকল্পনা ও আয়কর রিটার্নে সাহায্য করা শুরু করে। এই সময় অ্যান্ডি কারাগারের লাইব্রেরি প্রসারিত করার সম্ভাবনাও খুঁজে পান। তিনি লাইব্রেরির জন্য তহবিল সংগ্রহে মেইন রাজ্যের সিনেটকে প্রতি সপ্তাহে একটি করে চিঠি পাঠানো শুরু করেন। অ্যান্ডির আর্থিক দক্ষতার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়ে যে অন্যান্য কারাগারের প্রহরীরাও, যারা শশাঙ্কে আন্তঃকারাগার বেসবল ম্যাচ দেখতে আসে, তার কাছ থেকে পরামর্শ নিতে আসে। ধীরে ধীরে তার ক্লায়েন্টের সংখ্যা বাড়তে থাকে এবং এক পর্যায়ে তিনি ওয়ার্ডেন নর্টন পর্যন্ত পৌঁছায়। কিছুদিন পর ব্রুস হঠাৎ বেরোর হওয়ার ভয়ে হেউডকে হত্যা করার হুমকি দেয়। অ্যান্ডি তাকে শান্ত করতে সক্ষম হয়। পরে অ্যান্ডি ও তার বন্ধুরা ব্রুকসের আচরণ নিয়ে আলোচনা করে এবং রেড ব্রুকসের প্রতি সহানুভূতি প্রকাশ করে। রেড উল্লেখ করে যে শশাঙ্কে 50 বছর কাটানোর পর ব্রুকস প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছেন। তিনি এমন এক পরিবেশে অভ্যস্ত হয়ে পড়েছেন যেখানে বন্দি জীবনের শর্তে মানিয়ে নিয়েছেন এবং বাইরের জগৎ তার জন্য অচেনা এবং আতঙ্কের। রেড বলেন, এই দেয়ালগুলো অদ্ভুত। প্রথমে আপনি তাদের ঘৃণা করেন, তারপর অভ্যস্ত হয়ে যান। যথেষ্ট সময় পার হলে আপনি তাদের উপর নির্ভর হতে শুরু করেন। ব্রুকস পেরোল পেয়ে মুক্তি পান এবং একটি হাফওয়ে হাউসে থাকার ব্যবস্থা হয়। তাকে একটি সুপারমার্কেটে কাজ দেওয়া হয়, যা সে একেবারেই পছন্দ করে না। কারাগারের বাইরের জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। অবশেষে ব্রুকস আত্মহত্যা করেন। তার কক্ষের কাঠের মসজিদে তিনি খোদাই করে রেখে যান ব্রুকস এখানে ছিলেন। অ্যান্ডি তার জন্য একটি নতুন লক্ষ্য খুঁজে পান। তিনি বিশ্বাস করেন যে তিনি শশাঙ্কের লাইব্রেরি সম্প্রসারণ ও সংস্কার করতে পারবেন। তিনি আরও বই কেনার জন্য এবং সংগ্রহ সমৃদ্ধ করার জন্য রাজ্য বিধায়কদের কাছে তহবিল চেয়ে চিঠি লিখতে থাকেন। প্রথমে তাকে উপেক্ষা করা হয়, কিন্তু 6 বছরের চিঠি লেখার পর রাজ্য থেকে তিনি লাইব্রেরির জন্য $200 পান, সাথে পুরানো বই ও ফোনোগ্রাফ রেকর্ডের একটি সংগ্রহ। রাজ্য সিনেট মনে করেন এটি তাকে প্রচার বন্ধ করতে যথেষ্ট হবে, কিন্তু অ্যান্ডি অদম্য ছিলেন এবং তার প্রচেষ্টাকে আরও বাড়িয়ে দেন। যখন পুরনো বই ও রেকর্ডগুলি ওয়ার্ডেনের অফিসে পৌঁছায়, অ্যান্ডি মোজার্টের দ্য ম্যারেজ অফ ফিগারো রেকর্ডের একটি কপি আবিষ্কার করেন। তিনি একটি সুযোগ নিয়ে অফিসে নিযুক্ত প্রহরীকে বাথরুমে লক করে দেন এবং কারাগারের পিএ সিস্টেমে রেকর্ড বাজান। পুরো কারাগার সঙ্গীত শুনে মন্ত্রমুগ্ধ হয়। রেড মন্তব্য করেন, এই নারীদের কণ্ঠস্বর যেন সকলকে মুক্তি দেয়, যদিও মাত্র এক মুহূর্তের জন্য। ওয়ার্ডেন নর্টন ক্ষুব্ধ হয়ে অ্যান্ডিকে সিস্টেম বন্ধ করতে আদেশ দেন। অ্যান্ডি একগাল হাসি দিয়ে ভলিউম বাড়িয়ে দেন। নর্টন হ্যাডলিকে নির্দেশ দেন অফিসে প্রবেশের এবং অ্যান্ডিকে অবিলম্বে 2 সপ্তাহের জন্য একাকী কারাগারে পাঠানো হয়। একাকী কারাগার থেকে বেরিয়ে এসে অ্যান্ডি বলেন, এটি ছিল সবচেয়ে সহজ সময়, কারণ মোজার্টের সেই সুর তার মনে ছিল এবং তাকে আরাম দিয়েছিল। যখন অন্য কয়েদিরা তার মন্তব্যে অবাক হয়, অ্যান্ডি আশা এবং তার শক্তির কথা বলেন, যা কারাগারের মধ্যেও মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। রেড এর তীব্র বিরোধিতা করেন এবং বলেন শশাঙ্কের মতো জায়গায় আসা একটি বিপজ্জনক বিষয়। তিনি অ্যান্ডিকে সাবধান করেন, আশা ছাড়া বাঁচতে অভ্যস্ত হওয়া উচিত। অ্যান্ডি ব্রুকসকে প্রসঙ্গ তিনি বোঝান যে আশা না থাকলেই মানুষ ভেঙে পড়ে। এরপর একদিন রেডের পেরল শুনানি হয় এবং তিনি উপলব্ধি করেন যে তিনি 30 বছর ধরে কারাগারে রয়েছেন, তবে তার কণ্ঠে উৎসাহের কোনো আভাস নেই এবং তার পেরোল আবার বাতিল হয়। অ্যান্ডি রেডকে তার 30 বছরের জন্য একটি হারমোনিকা উপহার দেন এবং এর প্রতিক্রিয়ায় রেড অ্যান্ডিকে মেরিলিন মনরোর একটি বড় পোস্টার উপহার দেন। মোজার্টের ঘটনার 4 বছর পর রাজ্য সিনেট এই সিদ্ধান্তে আসে যে তারা অ্যান্ডি থেকে মুক্তি পাওয়ার জন্য বছরের অ্যান্ডি সেই টাকা ব্যবহার করে লাইব্রেরি সম্প্রসারণ করেন, অব্যবহৃত কক্ষ সংস্কার করেন এবং দাতব্য সংস্থাগুলির সাথে কাজ করে এটিকে রাজ্যের সেরা কারাগারের লাইব্রেরিতে পরিণত করেন। তিনি লাইব্রেরিটি ব্রুকসের নামে নামকরণ করেন। বর্ধিত লাইব্রেরি ও সুবিধার মাধ্যমে অ্যান্ডি কয়েদিদের হাই স্কুল ডিপ্লোমা অর্জনের জন্য সহায়তা করতে শুরু করেন। এই সময়ের মধ্যে ওয়ার্ডেন নর্টন অ্যান্ডির দক্ষতাকে কাজে লাগিয়ে একটি অর্থ পাচার চক্র চালান। সেখানে অ্যান্ডি একটি ভুয়া পরিচয় ব্যবহার করে জাল অ্যাকাউন্ট খোলেন। এতে প্রচুর অর্থ সরানো হয়, তবে যেহেতু সেই পরিচয় কেবল কাগজে বিদ্যমান, কিন্তু যদি কেউ তদন্ত শুরু করে তারা বাস্তবে কোনো ব্যক্তিকে খুঁজে পাবে না। 1965 সালে টমি নামে এক তরুণ কয়েদি শশাঙ্কে আসেন। তার উচ্ছল স্বভাব এবং মিশুক আচরণ তাকে সবার প্রিয় করে তোলে। একদিন টমি জানতে পারেন যে তার আগের এক কারাগারের সেলমেট এক ব্যাংকারকে ফাঁসানোর কথা বলেছিল। অ্যান্ডি যখন এই তথ্য শুনেন, তখন তিনি ন্যায় বিচারের জন্য চেষ্টা করেন, কিন্তু নর্টন তার অনুরোধ অগ্রাহ্য করেন এবং টমিকে গুলি করে হত্যা করেন। এই ঘটনার পর অ্যান্ডি সিদ্ধান্ত নেন পালানোর। দীর্ঘ পরিকল্পনা এবং শ্রমের মাধ্যমে তিনি সুড়ঙ্গ খনন করে শশাঙ্ক থেকে পালানোর পর তিনি নর্টনের অর্থ আত্মসাৎ করেন এবং তার অপরাধ ফাঁস করেন। শশাঙ্কে পুলিশের অভিযান শুরু হয়। নর্টন লজ্জা ও ভয়ে আত্মহত্যা করেন। পেরোলে মুক্তির পর রেড অ্যান্ডির পরামর্শ অনুসরণ করে ব্যাক্সটনের একটি খড়ের খেতে যান। সেখান থেকে তিনি নগদ ও একটি চিঠি উদ্ধার করেন, যা তাকে জিহুয়া তানেজোতে অ্যান্ডির কাছে যাওয়ার নির্দেশ দেয়। রেড আশার শক্তি বুঝতে পারেন এবং আনন্দে ভরে ওঠেন। গল্প শেষ হয় রেডের অ্যান্ডির সাথে পুনর্মিলনের পথে যাত্রার মাধ্যমে।